আচ্ছা, তো আমরা হচ্ছে পি টাইপটা আলোচনা করতেছিলাম এবং পি টাইপ থেকে বলছিলাম কি যে এখানে আমার মেজরিটি থাকবে, কে হোল থাকবে হচ্ছে মেজরিটি, আর মাইনরিটি থাকবে হচ্ছে এখানে ইলেকট্রন। মাইনরিটি হচ্ছে ইলেকট্রন। তো এখানে যদি এমসিকিউ কিন্তু আসে যে পি টাইপে তোমার মেজরিটি চার্জ ক্যারিয়ার, মেজরিটি মেজরিটি চার্জ ক্যারিয়ার কে হোল, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার, মাইনরিটি চার্জ ক্যারিয়ার সেটা হচ্ছে এখানে ইলেকট্রন। আচ্ছা, এবার আসি হচ্ছে এন টাইপের মধ্যে। তাহলে এন টাইপের মধ্যে আমরা বলছিলাম যে আমরা ভেজাল হিসেবে ইউজ করবো হচ্ছে বা ডোপেন্ট হিসেবে ইউজ করবো পঞ্চযোজী মৌলকে। তো পঞ্চযোজী হিসেবে ধরো আমি ফসফরাসকে এখানে অ্যাড করলাম। ফসফরাস হচ্ছে পঞ্চযোজী, তো সেটাকে হচ্ছে আমি এখানে ভেজাল হিসেবে অ্যাড করলাম। তো ফসফরাস যদি অ্যাড করি তাহলে সে কি করবে, ফসফরাসটা এসে এখানে বসবে, আর সে একটা সিলিকনকে কিন্তু প্রতিস্থাপন করে দিবে। সিলিকনের জায়গায় এসে ধরো ফসফরাসটা বসছে। তো এখন সিলিকন যতক্ষণ পর্যন্ত ছিল, তো সিলিকনের চারপাশে তো চারটা ইলেকট্রন আছে, তাহলে চারটা ইলেকট্রন চারটা সিলিকনের সাথে বন্ডে ছিল। তো যখন একটা ফসফরাস চলে আসছে, ফসফরাসের কিন্তু চারটা না, ফসফরাসের কয়টা, সর্বশেষ কক্ষপথে কিন্তু পাঁচটা ইলেকট্রন আছে। তো পাঁচটা ইলেকট্রনের মধ্যে চারটা ইলেকট্রন হচ্ছে চারটা সিলিকনের সাথে বন্ড তৈরি করবে, আর বাকি যে একটা ইলেকট্রন থাকতেছে এখানে, ওইটা কিন্তু তখন ফ্রি ইলেকট্রন হিসেবে থাকবে। এই যে, তাহলে ফসফরাসের চারটা, পাঁচটা ইলেকট্রনের মধ্যে চারটা তো বন্ড তৈরি করছে, আর বাকি যে একটা সেটা কিন্তু এখন ফ্রি ইলেকট্রন হিসেবে থাকবে। তাহলে চিন্তা করো, আমরা আগের মতো কাহিনী চিন্তা করি, এখানে আমরা টেম্পারেচার দিতেছি। তো টেম্পারেচার যদি দেই তাহলে এখানে একটা বন্ড ভাঙবে, বন্ড ভাঙলে এখান থেকে হচ্ছে একটা ইলেকট্রন মুক্ত হবে, সাথে একটা এখানে হোল তৈরি হবে। তাহলে তো এখানে ইলেকট্রন হোল, মানে এই দুইটার কথা যদি চিন্তা করি ইকুয়াল রেশিওতে কিন্তু আছে। বাট ভিতরে আমি একটা ফসফরাস অ্যাড করার কারণে কিন্তু নতুন একটা ইলেকট্রন তৈরি হয়েছিল। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখছিলাম অ্যালুমিনিয়াম একটা অ্যাড করার কারণে একটা নতুন হোল তৈরি হয়েছিল। এবার ফসফরাসের ক্ষেত্রে কি, একটা নতুন ফসফরাস অ্যাড করার কারণে একটা নতুন ইলেকট্রন তৈরি হয়েছে। এখন আমি তো আমার যে রিয়েল লাইফ, তো রিয়েল লাইফে তো আমি শুধু একটা ফসফরাস ইউজ করি না ভেজাল হিসেবে, কয়েক হাজার বা কয়েক লক্ষ ফসফরাস ইউজ করি। সেক্ষেত্রে কিন্তু আমার কয়েক লক্ষ বা কয়েক হাজার ইলেকট্রন কিন্তু মুক্ত হয় এখানে। তাহলে আমি এই এন টাইপের জন্য যদি বলি, এন টাইপের জন্য আমার মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হবে, মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে কিন্তু ইলেকট্রন, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হবে কি হোল। তাহলে এন টাইপের জন্য আমার এই যে মেজরিটি, মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে হচ্ছে ইলেকট্রন, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার সেটা হবে কিন্তু তখন হোল। হোলকে আমরা কি হিসেবে ট্রিট করতে পারি, পজিটিভ চার্জ হিসেবে কিন্তু ট্রিট করতে পারি হোলকে। দেখো একটু পর্যন্ত কথাবার্তা ক্লিয়ার কিনা। ও, জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, ভাইয়া। তাহলে আমাদের এখান থেকে সামারি হচ্ছে কি, সামারি হচ্ছে পি টাইপের মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, মাইনরিটি হচ্ছে ইলেকট্রন। আর এন টাইপের মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। তো এবার আমরা আসি হচ্ছে আরেকটা টপিকের মধ্যে, সেটা হচ্ছে পিএন জাংশন বা হচ্ছে ডায়োড। তো আমরা যারা হচ্ছে মাদারবোর্ড দেখছি, ক্যালকুলেটর বা হচ্ছে রিমোটের, এই জিনিসটার সাথে কিন্তু সবাই পরিচিত। এরকম এরকম একটা কি বলা যায়, এটা একটা ব্যাটারির মতো জিনিস, দুই মাথায় দুইটা হচ্ছে প্রান্ত থাকে। তো এই জিনিসটারে আসলে আমরা কি বলি, ডায়োড। ডায়োড মানে হচ্ছে যার দুইটা মাথা থাকবে। ট্রায়োড যখন পড়বো তখন দেখবা তিনটা মাথা থাকবে এখানে। তাহলে এই জিনিসটা আশা করি চিনি সবাই। তো এটাকে বলে যাচ্ছে আমরা কি, ডায়োড। এটার নাম হচ্ছে DIODE, ডায়োড। যার হচ্ছে দুইটা মাথা থাকবে, এখানে একটা মাথা থাকবে, এখানে একটা মাথা থাকবে। তো ডায়োডের আরেকটা নাম হতে পারে পিএন জাংশন। পিএন জাংশন বা ডায়োড সেম জিনিস। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে ডায়োড আসলে কিভাবে কাজ করে বা ডায়োডের কার্যপ্রণালীটা কি। তো আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করে আসছি পি টাইপ সেমিকন্ডাক্টর কি জিনিস, এন টাইপ সেমিকন্ডাক্টর কি জিনিস। এখন আমরা আলোচনা করবো হচ্ছে পি টাইপ আর এন টাইপ কে একসাথে জোড়া লাগাইয়া কিভাবে আমরা ডায়োড বানাইতে পারি। তো এই যে ডায়োডের যে দুইটা মাথা থাকে, এই দুইটা মাথার মধ্যে কিন্তু একটা মাথা হচ্ছে তোমার পি টাইপ, আরেকটা মাথা হচ্ছে এখানে এন টাইপ। একটা হচ্ছে পি টাইপ, আরেকটা হচ্ছে এন টাইপ। তো এখন চিন্তা করে, এই যে ডায়োড, এখানে একটা ফিগার দেখো যে পিএন জাংশন বা হচ্ছে এর নাম ডায়োড। তাহলে এই ডায়োডের মধ্যে কি থাকবে, এক সাইডে থাকবে হচ্ছে পি টাইপ, আরেক সাইডে থাকবে হচ্ছে কি এন টাইপ থাকবে। তাহলে ডায়োডের মধ্যে কি থাকবে, এক সাইডে পি টাইপ, আরেক সাইডে হচ্ছে এন টাইপ থাকবে। এখন পি টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার কে, পি টাইপের মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে এখানে হোল বা হচ্ছে পজিটিভ চার্জ। তো আমরা মেজরিটি চার্জ ক্যারিয়ার গুলো এখানে দেখাইলাম। তাহলে এই দেখো, তাহলে ডায়োড বানাবো আমরা কিভাবে, ডায়োড বানাবো হচ্ছে একটা পি টাইপ একটা এন টাইপ কে জোড়া লাগাই বানাবো। তো পি টাইপ যখন আমরা রাখবো, তো পি টাইপের মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে এখানে হোল বা হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে আমরা এটা দেখালাম এখানে। আর এন টাইপের মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে, এটা কি দেখা যায় একটু বড় করে দেয়। এন টাইপের মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার কিন্তু আমার ইলেকট্রন, তাহলে আমি জাস্ট এখানে ইলেকট্রন গুলো দেখাইলাম। আচ্ছা, তো এখন এই মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি আমি পাশাপাশি রাখি তাহলে কাহিনী কি হবে, কাহিনী কিন্তু হবে হচ্ছে এখানে যে নেগেটিভ চার্জ গুলো আছে, এই নেগেটিভ চার্জ গুলো কিন্তু লাভ দিয়ে কিন্তু এখানে চলে যাবে, কারণ এখানে ইলেকট্রনের অভাব আছে। এই যে নেগেটিভ চার্জ গুলো লাভ দিয়ে হচ্ছে এখানে চলে যাবে, এই যে নেগেটিভ চার্জ গুলো লাভ দিয়ে হচ্ছে এখানে চলে যাবে। আচ্ছা, চলে গেল, ভালো কথা। তো এখন দেখো যে যেই জায়গাতে চার্জের স্থানান্তর হয় সেই জায়গাতে কি হয়, একটা বিভব পার্থক্য কিন্তু তৈরি হয়। তাহলে এই জায়গাতে কিন্তু একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে, ধরো সেটাকে আমরা বললাম যে ডেল্টা ভি। এই জায়গাতে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে কখন, যখন এই যে প্রথম সারির ইলেকট্রন গুলা যখন লাভ দিয়ে যখন প্রথম সারির পজিটিভের জায়গায় যখন চলে গেল, তখন এখানে কি ইলেকট্রন গুলা তৈরি হয়েছে। আর এখানে তখন কি হয়েছে, পজিটিভ চার্জ কিন্তু চলে আসছে এই জায়গাতে। এই জায়গায় ইলেকট্রন গুলো যখন চলে গেছে এই জায়গায় কিন্তু একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে।
তো যখনই হচ্ছে ইলেকট্রন তার জায়গা চেঞ্জ করে বা ইলেকট্রনের যখন মুভমেন্ট হয়, আমরা কিন্তু সিরিজ থিওরিতে জানি যে একটা চার্জের যদি মুভমেন্ট হয় তাহলে সেখানে কিন্তু তোমার একটা পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু তৈরি হয়, যে ডাব্লিউ ইকুয়াল ভি কিউ বা ভি ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই কিউ। তো আমরা এই পটেনশিয়াল ডিফারেন্সকে বললাম হচ্ছে কি ডেল্টা ভি। আচ্ছা, তাহলে চিন্তা করো যে এখানে কিন্তু একটা পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু তৈরি হয়ে গেছে। তাই এখন চিন্তা করো এখানে দ্বিতীয় সারির যে ইলেকট্রনটা আছে, এই দ্বিতীয় সারির এবার ইলেকট্রনটা যদি জাম্প করে যদি ওইখানে যাইতে চায়, চিন্তা করো তাহলে দ্বিতীয় সারির ইলেকট্রনটা যদি জাম্প করে যদি দ্বিতীয় সারির পজিটিভ চার্জের কাছে যদি আসতে চায় তাহলে কি কাজ করা লাগবে? এই দ্বিতীয় সারির ইলেকট্রন কিন্তু, এই দ্বিতীয় সারির যে ইলেকট্রনটা আছে এটা কিন্তু এই ডেল্টা ভি এই পরিমাণ ভোল্টেজ আগে গেইন করা লাগবে, মানে এই পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স আগে অর্জন করা লাগবে। তারপর হচ্ছে কিন্তু সে জাম্প করে এখান থেকে এখানে যাইতে পারবে। খুব ভালো করে খেয়াল করো, প্রথম সারির ইলেকট্রনটা যখন প্রথম সারির পজিটিভের কাছে যখন গেছে তখন কিন্তু একটা পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু এই জায়গাতে তৈরি হয়ে গেছে। এই যে পজিটিভ আর নেগেটিভের মাঝে কিন্তু একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে গেছে। এবার দ্বিতীয় সারির যে ইলেকট্রন, এটা যদি দ্বিতীয় সারির পজিটিভ চার্জের কাছে যদি যাইতে চায় তাহলে কি কাজ করা লাগবে? এই যে ডেল্টা ভি, এই ডেল্টা ভি এর ভ্যালুটাকে ক্রস করে তারপর হচ্ছে যাওয়া লাগবে। কিন্তু বাস্তবে আমি এখানে যদি কোনো বাহ্যিক ভোল্টেজ সোর্স যদি কানেকশন না দেই, আবার বলতেছি এখানে আমরা যদি বাইরে থেকে কোনো ভোল্টেজ সোর্সের কানেকশন যদি না দেয়, আছে নিচের যে ব্যাটারি আছে সেটাকে ইগনোর করা আমার, এটা হচ্ছে নাই এখানে, নিচের ভিটাকে ইগনোর করো, যে নিচের ভি এখন নাই। তো নিচের ভি যদি না থাকে বা বাহ্যিক কোনো ভোল্টেজ সোর্স যদি না না থাকে তাহলে দ্বিতীয় সারির যে ইলেকট্রন সেটা কিন্তু দ্বিতীয় সারির যে পজিটিভ চার্জ বা হোল সেটার কাছে যাওয়ার মতো কিন্তু প্রয়োজনীয় শক্তি পাবে না। তো প্রয়োজনীয় শক্তি যদি না পায় তাহলে সে কিন্তু দ্বিতীয় সারিতে কিন্তু অবস্থান করবে। তাহলে আমার আলটিমেট কাহিনী তাহলে কি হইলো? আলটিমেট কাহিনী হলো হচ্ছে প্রথম সারির ইলেকট্রন গুলো প্রথম সারির হোলের কাছে চলে গেল, বাট দ্বিতীয় সারির যে ইলেকট্রন সেগুলো কিন্তু প্রয়োজনীয় শক্তির অভাবে বা প্রয়োজনীয় বাহ্যিক ভোল্টেজের অভাবে দ্বিতীয় সারির ইলেকট্রন গুলো কিন্তু আর এখানে আসতে পারে না। দ্বিতীয় সারির ইলেকট্রন তার নিজের জায়গাতেই থেকে যায়। তো দ্বিতীয় সারির ইলেকট্রন যদি নিজের জায়গাতে থেকে যায় তাহলে আমরা বলতে পারবো যে মাঝখানে অবশ্যই একটা বিভব পার্থক্য একটা তৈরি হয়েছে, এই যে যেটা বলতেছি ডেল্টা ভি। এখন এই বিভব পার্থক্যের নাম হচ্ছে তোমার বলা হয়েছে কি বলে ডিপ্লেশন লেয়ার বলে এটা। তাহলে ডিপ্লেশন লেয়ার বা মাঝখানে এই যে কালো কালার যেটা সেটা দেখাইছি এটা বলতে পারো বিভব পার্থক্য প্রাচীর। বাংলায় যদি বলি বিভব পার্থক্য প্রাচীর, বিভব পার্থক্য প্রাচীর। সেগুলো বাংলা শব্দগুলো কেমন যেন শোনায়। যারা হচ্ছে ফিউচারে ইলেকট্রিক্যাল নিয়ে পড়বা বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে যখন থাকবা তোমাদের হচ্ছে একটা ত্রিপলি কোর্স থাকবে, ইলেকট্রিক্যাল একটা কোর্স থাকবে। ওগুলো তো হচ্ছে এগুলা বেশ ডিটেলস এ ডিসকাস করে আর কি। তো এখানে যতটুকু দরকার আমি ততটুকু হচ্ছে আলোচনা করে যাচ্ছি। তাহলে আমরা কি দেখলাম, প্রথম সারির ইলেকট্রন গুলা প্রথম সারির হোলের কাছে চলে গেল, তাহলে মাঝখানে তৈরি হলো কি একটা বিভব পার্থক্য প্রাচীর। এখন এই বিভব পার্থক্য প্রাচীরের নির্দিষ্ট ভ্যালু আছে। এই যে সিলিকনের জন্য হচ্ছে তোমার 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.3 ভোল্ট। তো এই দুইটা ভ্যালু হচ্ছে একটু মনে রাখা লাগবে, যে বিভব পার্থক্য প্রাচীর বা ডিপ্লেশন লেয়ারের ভ্যালু সিলিকনের জন্য, হ্যাঁ এগুলো যদি সবগুলো যদি সিলিকন হয়, সিলিকন ডায়োড যদি হয়, সিলিকনের জন্য হবে 0.7 ভোল্ট আর জার্মেনিয়ামের জন্য হবে 0.3 ভোল্ট। তাহলে এখন দ্বিতীয় সারির ইলেকট্রন যদি এই ডিপ্লেশন লেয়ারকে যদি ক্রস করতে চায় তাহলে কিন্তু দ্বিতীয় সারির যে ইলেকট্রন তার ভোল্টেজ ডিফারেন্স কিন্তু, ধরো সিলিকন যদি হয় তাহলে কিন্তু 0.7 থেকে বেশি হওয়া লাগবে, তারপর হচ্ছে সেটা অতিক্রম করতে পারবে। না হলে কিন্তু স্বাভাবিক অবস্থায় মানে বাহ্যিক কোনো ভোল্টেজ সোর্স যদি কানেকশন না দেয় তাহলে কিন্তু দ্বিতীয় সারির ইলেকট্রন কিন্তু এই জায়গাতে পড়ে থাকবে, সে কিন্তু আর নড়াচড়া করার সুযোগ পাবে না। তাহলে আমরা এই যে এই জিনিসটাই এটারে হচ্ছে একটু একটা ফিগার দিয়ে দেখালাম কি, এই যে তোমার এই যে ইলেকট্রন গুলো, এই যে কমলা কালার গুলো হচ্ছে ইলেকট্রন, কমলা কালার ইলেকট্রন গুলো এখানে চলে আসছে আর এখানে তখন হোল তৈরি হয়েছে। তারপর আবার এখান থেকে ইলেকট্রন কিন্তু আর ওই জায়গায় যাইতে পারতেছে না, কারণ কি মাঝখানে হচ্ছে একটা ডিপ্লেশন লেয়ার বা হচ্ছে বিভব পার্থক্য প্রাচীর তৈরি হয়ে গেছে। আর বিভব পার্থক্য প্রাচীর যে ভ্যালুটা সেটা সিলিকনের জন্য 0.7 ভোল্ট আর জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.3 ভোল্ট। দেখো একটু পর্যন্ত বোঝা গেছে কিনা? আচ্ছা ভাই, তাহলে আপনার এই যে ডিপ্লেশন লেয়ার থাকলে তো তড়িৎ প্রবাহিত হবে না, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি, যদি আমি বাহ্যিক কোনো ভোল্টেজ সোর্স যদি কানেকশন না দিই তাহলে এখানে আমার আই এর ভ্যালু কত আসবে? জিরো আসবে। যদি আমার এখানে ভি যদি না থাকে, এটা ধরো নাই এখানে, তাহলে আমার আই এর ভ্যালু কিন্তু জিরো আসবে, কারণ এখানে কিন্তু ইলেকট্রন কিন্তু একটু মুভমেন্ট হয়ে কিন্তু আর মুভমেন্ট হইতেছে না। সবাই বুঝলাম একটু পর্যন্ত? জি ভাই, জি বুঝছি। ভাইয়া। আচ্ছা, তাহলে এখান থেকে এমসিকিউর জন্য আরেকটা জিনিস মনে রাখবা, এই যে ডিপ্লেশন লেয়ার যেটা, সেটার ভ্যালু তো দেখা যান সিলিকন আর জার্মেনিয়ামের জন্য এত, এবং ডিপ্লেশন লেয়ারের যে পুরুত্ব অর্থাৎ কি পরিমাণ সেটা থিকনেস হয়, সেই থিকনেসটা একটু মনে রাখবা। এটা স্ট্রাকচারের বইতে আছে যে tan−1 6 মিটার থেকে tan−8 মিটারের মধ্যে ডিপ্লেশন লেয়ারের যে থিকনেস খুবই কম থিকনেস কিন্তু এগুলো, tan−6 মিটার থেকে tan−8 মিটারের মধ্যে হয়। সেটা এমসিকিউর জন্য মনে রাখবে এখানে। আচ্ছা, তো আমরা এতক্ষণ কি দেখলাম, যে আমার এখানে কোনো বাহ্যিক ভোল্টেজ সোর্স ছিল না বা বাইরে থেকে আমি কোনো ব্যাটারি কানেকশন দিই নাই, যার কারণে কিন্তু যে 2 নাম্বার সারির যে ইলেকট্রন সেগুলো কিন্তু 2 নাম্বার সারির হোলের কাছে কিন্তু যাইতে পারে নাই, বাহ্যিক সোর্স আমরা দেই নাই। তো বাহ্যিক সোর্স যদি না দেই তাহলে আমরা এই অবস্থাটাকে বলবো কি আনবায়াসড অবস্থা। এই অবস্থাটা মনে রাখবা। তাহলে আনবায়াসড কখন হবে?
আনবায়াসড হবে তখনই যখনই হচ্ছে আমার বাহ্যিক ভোল্টেজ সোর্স যদি না থাকে, বাহ্যিক ভোল্টেজ সোর্স নাই, ভোল্টেজ সোর্স সোর্স নাই। তো বাহ্যিক ভোল্টেজ সোর্স যদি না থাকে তাহলে আমরা এই অবস্থাটাকে কি বলবো, পিএন জাংশন বা হচ্ছে ডায়োডের আনবায়াসড অবস্থা। আনবায়াসড অবস্থা মানে হচ্ছে বাহ্যিক ভোল্টেজ সোর্স আমি দেই নাই এখানে, যার কারণে দ্বিতীয় সারির ইলেকট্রন দ্বিতীয় সারির হোলের কাছে যাইতে পারতেছে না, যার কারণে আমার কারেন্টের ভ্যালু একদম টেন্স টু জিরো আসবে। মানে একদম এক্স্যাক্টলি জিরো আসবে না কিন্তু, কারণ দেখো অল্প একটু কিন্তু ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, তার জন্য তুমি কারেন্টের ভ্যালু পাবে এবং এতটাই ছোট ভ্যালু পাবে নেগলিজিবল এটা পুরো। তাহলে আমরা মোটামুটি বলতে পারি জিরো। তো কারেন্টের ভ্যালু যদি জিরো হয় বা টেন্স টু জিরো হয় তাহলে আমরা বলতে পারবো এই অবস্থাটা কি আনবায়াসড অবস্থা, কখন, যখন আমরা বাইরে থেকে কোনো ব্যাটারি ব্যাটারি বা হচ্ছে ভোল্টেজ সোর্স দেই নাই। এখন আমরা দেখবো যে এই আনবায়াসড অবস্থায় আমরা যদি বাইরে থেকে একটা ব্যাটারি সোর্স যদি কানেকশন দেই, পি এর সাথে আর এন এর সাথে যদি একটা ব্যাটারি যদি কানেকশন দেই, সেক্ষেত্রে কাহিনী কিরকম হবে সেটা এবার আমরা দেখি। তো চলো দেখা যাক। এই যেটা, তো এখন ব্যাটারি কানেকশনের উপর ভিত্তি করে আমার ডায়োড আবার দুইটা টাইপের হতে পারে। একটাকে বলবো হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াস, একটাকে বলবো হচ্ছে আমরা রিভার্স বায়াস। তাই কোনটাকে ফরওয়ার্ড বলবো, যদি আমরা পি টাইপের সাথে যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত কানেকশন দেই এবং এন টাইপের সাথে যদি নেগেটিভ প্রান্ত কানেকশন দেই, তাহলে আমরা বলবো হচ্ছে ওই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। তো আমরা আমরা এখানে একটা ব্যাটারি কানেকশন দিই, তো এটা কি, এটা হচ্ছে আমার এন টাইপ। তাহলে এই যে এন টাইপের সাথে আমরা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তকে কানেকশন দিব। আর এটা হচ্ছে পি টাইপ, তাহলে পি টাইপের সাথে কানেকশন দিব হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত। তো ধরো এটা হচ্ছে মোটামুটি এরকম বলা যায়। তো এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে আমার সেই নেগেটিভ প্রান্ত এখানে আছে। আচ্ছা, সো এটা ছিল আমার এন টাইপের এই মাথা আর এটা ছিল পি টাইপের এই মাথা। তাহলে পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্তকে কানেকশন দিলাম। তো যদি এই এভাবে যদি আমি কানেকশন দিই তাহলে আমরা কি বলতে পারবো, এই যে ডায়োডটা আছে সেটা কিভাবে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে। আর যদি উল্টা কাহিনীটা হয়, যে পি টাইপের সাথে আমি নেগেটিভ কে কানেকশন দিব, ব্যাটারির নেগেটিভ কে, আর এন টাইপের সাথে হচ্ছে ব্যাটারির পজিটিভ কে কানেকশন দিব, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এই ডায়োডটা হচ্ছে তোমার রিভার্স বায়াসে আছে। এটা আমরা একটা ফিগার দিয়ে দেখাই দিই, একটা ব্যাটারি দিয়ে দেখাই দিই এখানে। এটা হচ্ছে আমার সেই ব্যাটারির কানেকশন লাইন। আচ্ছা, এটা তাহলে এটা হচ্ছে এখানে এন টাইপ, তাহলে এন টাইপের সাথে দিব কি ব্যাটারির পজিটিভ প্রান্ত, আর পি টাইপের সাথে দিব হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তাহলে এখন এই ডায়োডটা কিভাবে আছে, রিভার্স বায়াসে আছে। আচ্ছা, তো এখন এই ফরওয়ার্ড বায়াসের সুবিধা কি আর রিভার্স বায়াসের সুবিধা কি, কেন দুইটার ডিফারেন্ট নামকরণ করা হয়েছে, তো চলো সেটা বোঝার ট্রাই করি। তো দেখো এখানে যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্ত কানেকশন দিচ্ছি, এখানে যেহেতু নেগেটিভ প্রান্ত কানেকশন দিচ্ছি, তো নেগেটিভ ইলেকট্রন গুলা বা ইলেকট্রন গুলা কই যাবে, এখানে এসে জড়ো হবে। সব এই যে নেগেটিভ ইলেকট্রন গুলো এখানে এসে জড়ো হবে। আর এখানে যেহেতু আমি পজিটিভ কানেকশন দিচ্ছি, তাহলে কি পজিটিভ চার্জ গুলো এসে এখানে জমা হবে। আচ্ছা, পজিটিভ চার্জ জমা হবে মানে কি, এখানে তোমার ইলেকট্রনের শূন্যতা, মানে ইলেকট্রন কম এখানে, এই জন্য পজিটিভ চার্জ দেখাই দিচ্ছে। আসলে কিন্তু পজিটিভ চার্জ বলে কিছু নাই। পজিটিভ চার্জ মানে হচ্ছে তোমার ইলেকট্রনের শূন্যতা, ইলেকট্রন নাই মানে হচ্ছে সেখানে পজিটিভ চার্জ বা হচ্ছে হোল চিন্তা করতে পারছে। তাহলে তুমি খেয়াল করো যে এইখানে আমার শুরুতে কি ছিল, এন টাইপ ছিল, রাইট? এইখানে কিন্তু আমার শুরুতে ছিল এন টাইপ ছিল, এইখানে কি ছিল, পি টাইপ ছিল, এবং মাঝখানে কি, এটা ধরো আমরা বললাম হচ্ছে ডিপ্রেশন লেয়ার। এই যে মাঝখানে এই যে এটা হচ্ছে ডিপ্রেশন লেয়ার। তো এইখানের ইলেকট্রন কেন আমার ওইখানে যাইতে পারতেছে না, কেন যাইতে পারতেছে না, কারণ যে ডিপ্রেশন লেয়ারের কারণে কিন্তু একটা ডেল্টা ভি তৈরি হয়ে আছে। এখন এই ডেল্টা ভি এর ভ্যালুটাকে যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু এই ইলেকট্রনটা ওই সাইডে যেতে পারবে। তো এখন এই ডেল্টা ভিটাকে ক্রস করার জন্য কিন্তু আমরা আলটিমেটলি বাইরে থেকে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করছি। তো বাইরে থেকে যখন একটা ভোল্টেজ সোর্স যখন কানেকশন দিছি, তাহলে এখানে যে ইলেকট্রন গুলো এখানে চলে আসছে। তো এই ইলেকট্রনের বিকর্ষণের কারণে আমার কমলা কালার যে ইলেকট্রন গুলো আছে, এগুলো কিন্তু আর তার জায়গা মতো থাকতে পারবে না, তখন এরা কি করবে, ডিপ্লেশন লেয়ার ক্রস করে এন থেকে পি এর কাছে চলে আসবে। আবার বলি যে যতক্ষণ পর্যন্ত আমার বাহ্যিক সোর্স ছিল না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে কমলা কালার ইলেকট্রন সেটা কিন্তু ডিপ্লেশন লেয়ারের কারণে যাইতে পারতেছে না। আর যখন আমি ব্যাটারি সোর্স যখন কানেকশন দিছি, যে এন এর সাথে নেগেটিভ প্রান্ত যখন কানেকশন দিছি, তখন এখানে ইলেকট্রন গুলো এখানে আসবে। আইসা কি করবে, এই যে ইলেকট্রন গুলা, সবুজ কালার যে ইলেকট্রন গুলা, এগুলা কি করবে, কমলা কালার ইলেকট্রনকে বিকর্ষণ করবে। তো যখন বিকর্ষণ করবে, এক্সট্রা প্রেসার যখন দিবে, তখন কি করবে, এই কমলা কালার ইলেকট্রন গুলা ডিপ্লেশন লেয়ারকে ক্রস করে, মানে ডিপ্লেশন লেয়ারের উপর দিয়া পি টাইপ, সরি এন টাইপ থেকে পি টাইপের দিকে চলে আসবে। তো ইলেকট্রন যদি এখান থেকে যদি এখানে চলে আসে, তাহলে খেয়াল করো ইলেকট্রন এখানে চলে আসছে। ইলেকট্রন যদি এখানে চলে আসে তাহলে কি হবে, ইলেকট্রন কিন্তু এই যে পজিটিভ আছে, পজিটিভ দিয়ে কিন্তু ব্যাটারি এখানে চলে আসবে। তাহলে শুরুতে ইলেকট্রন কিন্তু ছিল এই যে এখানে, যে সবুজ কালার ইলেকট্রন যেই সবুজ কালার ইলেকট্রন গুলো কিন্তু ছিল এখানে, এই যে এখানে, এখানে ছিল। তারপর কি হয়েছে, এরা এভাবে কিন্তু সবুজ কালার ইলেকট্রনের প্রেসারে এখানের যে ইলেকট্রন, কমলা কালার ইলেকট্রন, এগুলো কিন্তু ডিপ্লেশন লেয়ার ক্রস করে পি টাইপের কাছে চলে গেছে। তো পি টাইপে তো আছে পজিটিভ, তো পি টাইপের কাছে যদি ইলেকট্রন যায় তাহলে কিন্তু পি টাইপ টাইনে এগুলোরে নিয়ে আসবে ব্যাটারি পজিটিভ প্রান্তে। তাহলে দেখো এখানে কিন্তু আমার বর্তনী কিন্তু পূর্ণ হয়েছে, বর্তনী দিয়ে কিন্তু আমার কারেন্টের কিন্তু কন্টিনিউয়াস একটা ফ্লো চলছে, এই জায়গা থেকে কিন্তু বর্তনী কিন্তু পূর্ণ হয়েছে। তো বর্তনী যদি পূর্ণ হয় আমরা কিন্তু বলতে পারবো এখানে কি, আমার ফরওয়ার্ড বায়াসে কারেন্টের একটা কিন্তু ফ্লো থাকবে, অর্থাৎ আই ইজ নট ইকুয়াল জিরো। এখানে কি আমার কারেন্ট ফ্লো হবে।
তাহলে ফরওয়ার্ড বায়াসে আমরা কি দেখলাম, এখানে আমার কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে রিভার্সের মধ্যে। তো রিভার্সের মধ্যে এখানে কি, এখানে হচ্ছে এন টাইপ আর এখানে হচ্ছে পি টাইপ। তো এন টাইপ কে কানেকশন দিব হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে, পি টাইপ কে কানেকশন দিব হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে। তাহলে চিন্তা করো যে এন টাইপের মধ্যে ম্যাক্সিমাম কি ইলেকট্রন আছে, ইলেকট্রন যখন দেখবে তার কাছে একটা পজিটিভ প্রান্ত আছে, পজিটিভ প্রান্ত মানে কি, এখানে হচ্ছে ইলেকট্রনের অভাব আছে, তাহলে তখন এই যে এখানের যে ইলেকট্রন, কমলা কালার যে ইলেকট্রন, এগুলো তখন এদিকে শিফট হয়ে যাবে। এই যে কমলা কালার ইলেকট্রন গুলো তখন এখানে শিফট হয়ে যাবে, এই যে শিফট হয়ে এখানে চলে আসবে। আর এখন এখানে যেহেতু নেগেটিভ আছে, এখানে যেহেতু নেগেটিভ আছে আর এখানে যেহেতু হোল আছে, তো হোল গুলা কি করবে, এখানে কিন্তু ম্যাক্সিমাম হোল, এগুলো এই যে সাদা গুলা কিন্তু হোল, হোল গুলা কি করবে, হোল গুলা হচ্ছে তখন শিফট হয়ে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে এগুলো কি হোলের মুভমেন্ট, এগুলো হচ্ছে আমার এখানে হোলের মুভমেন্ট। হোলগুলো তখন ব্যাটারি নেগেটিভ প্রান্তে চলে আসবে। তাহলে দেখো এখানে কিন্তু সার্কিট কিন্তু ফিল আপ হয় নাই, এখানের ইলেকট্রন গুলা এখানে চলে আসতেছে, এইখানের হোলগুলা এইখানে চলে আসতেছে, তাহলে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ার সেটা কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে। খেয়াল করো, এখানের ইলেকট্রন গুলো এখানে চলে আসতেছে, এখানের হোলগুলা এখানে চলে আসতেছে, মাঝখানের যে ডিপ্লেশন লেয়ার সেটা কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে। তো ধরো ডিপ্লেশন লেয়ারটাকে এবার হচ্ছে একটু বড় করে দেখাই, যে ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে ধরো বড় হয়ে এত বড় হয়ে গেছে। তো ডিপ্লেশন লেয়ার যদি বড় হয়, আমরা কিন্তু দেখছিলাম একটু আগে যে ডিপ্লেশন লেয়ারের কারণে কিন্তু অ্যাকচুয়ালি আমার কারেন্ট ফ্লো হইতেছিল না। বাট এখন যেহেতু ডিপ্লেশন লেয়ার যেহেতু আরো বড় হয়ে গেছে, এই যে এবার হচ্ছে এই পুরোটা হচ্ছে এবার ডিপ্লেশন লেয়ার। তো ডিপ্লেশন লেয়ার কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যে এদিক বরাবর যাচ্ছে, এদিক বরাবর যাচ্ছে, ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে বড় হইতেছে। তো ডিপ্লেশন লেয়ার যদি আস্তে আস্তে বড় হয় তাহলে এখানে কি আমার কারেন্ট ফ্লো কিন্তু হবে না, মানে কারেন্ট ফ্লো হবে খুবই সামান্য হবে, মানে আই ইজ টেন্স টু জিরো বলতে পারো। সামান্য কেন, কারণ ওই যে কিছু পরিমাণ ইলেকট্রন এখান দিয়ে শিফট হয়ে এখানে আসছে, কিছু পরিমাণ হোল এখান দিয়ে শিফট হয়ে এখানে আসছে, বাট সার্কিট কিন্তু ফিল আপ হয় না, এই জন্য কিন্তু আমি বলতে পারবো এখানে তোমার কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো কিন্তু পাইবে না। তাহলে এখানে বলতে পারো আই টেন্স টু জিরো, বলা যায় এটা তোমার বইয়ের ভাষা অনুযায়ী কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের কারেন্ট এখানে ফ্লো হয়, কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের। আর এখানে বেশ ভালো মানের একটা কারেন্ট ফ্লো হয়, অ্যাম্পিয়ার লেভেলের কারেন্ট ফ্লো হয়, আর এখানে হয় মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের। তাহলে আমরা বলতে পারবো একদম মুদ্রা কথা বা ফাইনাল কথা, আমাদের হচ্ছে ফরওয়ার্ড বায়াসে বেশ ভালো মানের কারেন্ট ফ্লো হয়, আর রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় না, হইলেও টেন্স টু জিরো, মানে একদম জিরোর কাছাকাছি কারেন্ট ফ্লো হয় আর কি। তো এখন ফরওয়ার্ড বায়াসে যেহেতু কারেন্ট ফ্লো হয়, তাহলে কিন্তু আমরা রিয়েল লাইফে ফরওয়ার্ড বায়াসটাকে হচ্ছে মেনলি ইউজ করি। কারণ রিভার্স বায়াস ইউজ করে তো আমার লাভ নাই, কারণ কারেন্ট ফ্লো তো হয় না এখানে, খুদাই যন্ত্রপাতি আরো নষ্ট হয়ে যাবে কারেন্ট ফ্লো যদি না হয়। তো আমি বাস্তব লাইফে মেনলি ইউজ করেছি ফরওয়ার্ড বায়াসটা, যেখানে হচ্ছে আমার কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো কিন্তু চলতে পারে, যেখানে ডিপ্লেশন লেয়ারটা আরো আস্তে আস্তে ছোট হয়ে আসে। বাট রিভার্স বায়াসে কিন্তু ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে বড় হয়, কারণ কি এখানের ইলেকট্রন এখানে চলে আসে, এখানের হোল এখানে চলে আসে, যার ফলে ডিপ্লেশন লেয়ারটা কিন্তু আস্তে আস্তে এখানে বড় হয়। তো এখন ফরওয়ার্ড বায়াসটাকে আমি চাইলে আমার তো এখন সার্কিটে তো আমি এইভাবে তো আঁকতে পারবো না এত বড় করে। তো তার জন্য একটা সংক্ষেপের রূপ আছে, এটা হচ্ছে যে এরকম আর কি, এরকম একটা অ্যারো সাইন দেয়। এটাকে বলে হচ্ছে পজিটিভ, এটাকে বলে হচ্ছে পজিটিভ প্রান্ত, এটাকে বলে হচ্ছে নেগেটিভ প্রান্ত, এরকম হচ্ছে একটা অ্যারো সাইন ইউজ করে আর কি ফরওয়ার্ড বায়াসটা বোঝানোর জন্য। তো এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, আর মানে হচ্ছে কারেন্ট এখান থেকে এদিক বরাবর ফ্লো হয়, কারেন্ট ফ্লো হয়। তো এটা কি আমার, এটা হচ্ছে আমার রিভার্স সরি ফরওয়ার্ড বায়াসের প্রতীক, ফরওয়ার্ড বায়াসের প্রতীক, বা এটাকে বলা হচ্ছে এফবি, এফবি এটার বলছে ফরওয়ার্ড বায়াসের প্রতীক। আচ্ছা, বড় দাগটা দিয়ে বোঝা হচ্ছে তোমার পি টাইপ, ছোট দাগটা দিয়ে বোঝা হচ্ছে এখানে এন টাইপ, এন টাইপ বোঝায়। এখন পি টাইপে যদি তুমি পজিটিভের সাথে কানেকশন দাও, এন টাইপে যদি নেগেটিভের সাথে কানেকশন দাও, তাহলে এটা বোঝাবে ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াস বোঝাইতে পারে, ধরো সেম জিনিসটাকে কপি করে নিয়ে যায় না, যদি রিভার্স বায়াস হয় তাহলে জিনিসটা হবে হচ্ছে এরকম, যে বড় দাগ কিন্তু অলওয়েজ আমার পজিটিভ কে বোঝাচ্ছে, যে বড় দাগ অলওয়েজ সরি পজিটিভ না তো কি বলে পি টাইপ কে বোঝাবে, সেখানে তো আবার দেখা যায় এটা ধরো হচ্ছে পি টাইপ, বড় দাগটা হচ্ছে পি টাইপ, ছোট দাগটা হচ্ছে এখানে এন টাইপ। তো পি টাইপ কে যদি আমি নেগেটিভের সাথে যদি কানেকশন দিই, অর্থাৎ এবার যদি এখানে অ্যানোড না হয়ে যদি ক্যাথোড হয়, এখানে ক্যাথোড না হয়ে যদি অ্যানোড হয়, অর্থাৎ এই এন টাইপটার যদি পজিটিভের সাথে যদি কানেকশন দেয়, তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে আমার রিভার্স বায়াসে আছে। তাহলে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের প্রতীক তাহলে বুঝবো কিভাবে, যে বড় দাগের সাথে যদি পজিটিভ থাকে, ছোট দাগের সাথে যদি নেগেটিভ থাকে, তাহলে বুঝবো এটা এই ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। বড় দাগের সাথে যদি নেগেটিভ থাকে, ছোট দাগের সাথে যদি পজিটিভ থাকে, তাহলে আমরা বুঝবো এই ডায়োডটা কিভাবে আছে, রিভার্স বায়াসে আছে। তার মানে এটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, আর এটা দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হবে। দেখো একটু পর্যন্ত কথাবার্তা ক্লিয়ার কিনা। জি ভাইয়া। জি ভাইয়া। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেসিক জিনিস, এগুলো বোঝা লাগবে। আচ্ছা, তো একটু পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এরপরে আসি। তাহলে আমরা আলটিমেটলি কি দেখলাম এখানে, যে পি টাইপ আর এন টাইপ যদি একসাথে রাখি ডায়োড তৈরি হয়, ডায়োডের মধ্যে পি এর সাথে যদি পজিটিভ প্রান্ত, এন এর সাথে যদি নেগেটিভ প্রান্ত কানেকশন দেয়, তাহলে এখানে কারেন্ট ফ্লো হয়, এবং এটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াস কি, পি এর সাথে হচ্ছে নেগেটিভ প্রান্ত, এন এর সাথে হচ্ছে পজিটিভ প্রান্ত কানেকশন দিব, তাহলে এখানে কয়েক মাইক্রো এম্পিয়ার লেভেলের বা টেন্স টু জিরো লেভেলের কারেন্ট ফ্লো হবে, যেটাকে আমরা বলি হচ্ছে রিভার্স বায়াস। আর ফরওয়ার্ড বায়াসের সংক্ষিপ্ত প্রতীক হচ্ছে এটা, রিভার্স বায়াসের সংক্ষিপ্ত প্রতীক হচ্ছে এটা। এরপরে আসি, এরপরে আমাদের এই গ্রাফটা বোঝা লাগবে। দেখো এটা কি বলছে, ভোল্টেজ কারেন্ট গ্রাফ অফ
জাংশন ডায়োড বা পিএন জাংশন ডায়োড আর কি। তো তার জন্য আমরা এখানে ভোল্টেজ কারেন্ট একটা গ্রাফ আঁকবো। এক্স অক্ষ বরাবর, এটা ধরো হচ্ছে জিরো, এক্স অক্ষ বরাবর আমরা রাখবো হচ্ছে ভোল্টেজকে, এক্স অক্ষ বরাবর আমরা রাখবো হচ্ছে ভোল্টেজকে, আর ওয়াই অক্ষ বরাবর আমরা রাখবো হচ্ছে কারেন্টকে। তো এই গ্রাফটা কিন্তু মাঝে মধ্যে তোমার ইয়েতে দেয়, যে সিকিউর যে 4 মার্ক আছে, ওই 4 মার্কে থিওরিতে দিয়ে দেয় এই গ্রাফটা। এই গ্রাফটা দেখে তুমি কি বুঝতেছো ব্যাখ্যা করো, এরকম জিনিস দিয়ে দেয়। তো এরকম থিওরি টাইপের কোশ্চেন আসলে স্কিপ করা ট্রাই করবো আর কি, ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলো আনসার করবো। আচ্ছা, তো আমরা একটু গ্রাফটা বুঝি যে গ্রাফটা কি বলা হয়েছে এখানে। তো এখন এই ভোল্টেজের কিন্তু মানে পজিটিভ এক্স এক্সিস আর নেগেটিভ এক্স এক্সিস দুইটা থাকবে। তো এটার ধরো বলা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, আর এটার বলা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ। এটার বলা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ, এটার বলা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ। তো পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, সরি, পজিটিভ এক্স অক্ষ বরাবর যে ভোল্টেজ তাকে আমরা বলবো যে ফরওয়ার্ড ভোল্টেজ। ফরওয়ার্ড ভোল্টেজ দিয়ে কি বুঝবো? পজিটিভ ভোল্টেজ আর কি, মানে পজিটিভ ভ্যালুর যে ভোল্টেজ আছে। আর রিভার্স ভোল্টেজ দিয়ে কি বুঝবো? নেগেটিভ ভ্যালুর ভোল্টেজ। নেগেটিভ ভ্যালুর ভোল্টেজকে আমরা বলবো যে রিভার্স ভোল্টেজ। দেখো আগেরটা কিন্তু ছিল ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস, আর এখন কিন্তু এগুলো ভোল্টেজ, ভোল্টেজের ভ্যালু আর কি। ধরো +5 ভোল্ট, এটা বলবো যে ফরওয়ার্ড ফরওয়ার্ড ভোল্টেজ। আর ধরো তো বলো এখানে দিল হচ্ছে -10 ভোল্ট, তো এটার বলবো যে রিভার্স ভোল্টেজ আর কি। মানে নেগেটিভ ভোল্টেজ গুলোরে বলবো রিভার্স ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ গুলোরে বলবো যে ফরওয়ার্ড ভোল্টেজ। আচ্ছা, তো এবার তাহলে চিন্তা করো যে ধরো এখানে আমি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলি, যে ধরো এখানে একটা পয়েন্ট আছে আর এখানে ধরো আরেকটা পয়েন্ট আছে। তো সিলিকনের জন্য আমার কত ছিল? সিলিকনের জন্য 0.7 ছিল, আর জার্মেনিয়ামের জন্য 0.3 ছিল। তো ধরো এটা বলা হচ্ছে 0.3 ভোল্ট, আর এটা বলা হচ্ছে 0.7 ভোল্ট। আচ্ছা, তো এবার তুমি একটা কাজ করলা, সেটা হচ্ছে, তো ফরওয়ার্ড ভোল্টেজ দিয়ে আসলে তোমার এই পার্টটাকে আমরা বুঝবো যে ফরওয়ার্ড বায়াস আর কি, ফরওয়ার্ড বায়াসের যে কানেকশন, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ফরওয়ার্ড বায়াস নিয়ে যদি কথা বলি, তাহলে যদি তুমি একটা কাজ করো, যে এইটার ক্ষেত্রে, হ্যাঁ এই গ্রাফের ক্ষেত্রে আমি তো দুইটা সিলেক্টেড পয়েন্ট নিয়ে কথা বলতেছি। এটা হচ্ছে তোমার, এটা কার জন্য? জার্মেনিয়ামের জন্য, আর এটা হচ্ছে সিলিকনের জন্য। এখন ধরো তুমি এবার ভোল্টেজ দিতেছো, কোন ভোল্টেজটা? ওই যে তোমার এক্সট্রা যে ভোল্টেজটা ছিল, এই যে এখানের যে ভোল্টেজ, এক্সট্রা যে ভোল্টেজটা তুমি পরবর্তীতে দিতেছো, সেই ভোল্টেজ। এখন তুমি চিন্তা করো যে জার্মেনিয়ামের জন্য তোমার ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ কত হয়? 0.3 ভোল্ট। এখন তোমার বাইরের ভোল্টেজ যদি 0.2 ভোল্ট যদি হয়, তাহলে কি এই যে এখানে যে এন টাইপের যে কমলা কালার ইলেকট্রন আছে, সেটা কি শিফট হবে? সেটা কিন্তু শিফট হবে না। তার মানে ডিপ্লেশন লেয়ারকে যদি ক্রস করা লাগে, তাহলে অবশ্যই ডিপ্লেশন লেয়ার থেকে বেশি পরিমাণে ভোল্টেজ আমার এখানে বাহ্যিক সোর্সে দেওয়া লাগবে। তাহলে তুমি চিন্তা করো যে জার্মেনিয়াম যদি ইয়াটা যদি হয়, মেটারিয়ালটা যদি হয় জার্মেনিয়ামে, তাহলে আমি যদি 0.3 থেকে যদি কম ভোল্ট দিই, তাহলে কিন্তু কারেন্ট ফ্লো হবে না এখানে। এই যে কারেন্ট ফ্লো কেমনে হবে? কারণ জার্মেনিয়ামের জন্য ডিপ্লেশন লেয়ারই তো হচ্ছে তোমার 0.3 ভোল্টের। তো আমি 0.2 ভোল্ট দিলে কিন্তু কারেন্ট ফ্লো হবে না। তাহলে কারেন্ট ফ্লো কখন হবে? আমি যদি 0.3 থেকে একটু বেশি যদি দিই, একটু বেশি, 0.3 থেকে যদি একটু বেশি যদি ভোল্টেজ দিই, তাহলে আমি দেখবো আমার ফরওয়ার্ড বায়াসে, মানে জার্মেনিয়ামের যে ডায়োড আছে ওটাতে কারেন্ট ফ্লো হবে। তো কারেন্ট ফ্লোটাকে ধরো আমরা এইভাবে দেখাই, যে 0.3 থেকে একটু বেশি যখন দিব, তখন এই যে উপরের দিকে কারেন্ট ফ্লো হবে। এখানে তো শুধুভাবে আঁকা যাচ্ছে না। আচ্ছা, এগুলো ধরে নাও যে এক্সপোনেনশিয়াল গ্রাফে আর কি যায়, e টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। e টু দি পাওয়ার এক্স এর গ্রাফ তো চিনি, যে এরকম বাঁকা ভাবে যায় আর কি, e টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এভাবে যাবে আর কি। তো এখন দেখা গেছে আর কি এগুলো প্র্যাকটিক্যাল, কিন্তু এগুলোর কোনো থিওরিটিক্যাল ব্যাখ্যা নাই যে কেন গ্রাফ হচ্ছে তোমার স্ট্রেট লাইন না হয় e টু দি পাওয়ার এক্স। এগুলো সব প্র্যাকটিক্যালি আলোচনা, প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে দেখা গেছে আর কি, এটা তোমার e টু দি পাওয়ার এক্স এর গ্রাফই মেনে চলে। তো এখন আমি 0.3 থেকে যদি কম ভোল্টেজ দেই, তাহলে কিন্তু আমার জার্মেনিয়ামটা যদিও ফরওয়ার্ড বায়াসে আছে, কারেন্ট ফ্লো কিন্তু হবে না। কারণ ফরওয়ার্ড বায়াসে থাকবে, এবং 0.3 থেকে একটু বেশি ভোল্টেজ দেওয়া লাগবে, কারণ 0.3 তো ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ। তো আমার যদি আরো যদি ইলেকট্রন যদি ট্রান্সফার করা লাগে এন থেকে পি এর দিকে, তাহলে তো অবশ্যই ডিপ্লেশন লেয়ারের যে ভোল্টেজ, সেখান থেকে আরো বেশি ভোল্টেজ সরবরাহ করা লাগবে। তো এই জন্যই বলতেছি যে 0.3 থেকে একটু বেশি ভোল্টেজ যদি দেই, তাহলে আমি দেখতে পাবো আমার ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হইতেছে, এবং e টু দি পাওয়ার এক্স রেটে কারেন্ট ফ্লো হইতেছে। এবার সিলিকনের মধ্যে আসি। সিলিকনের মধ্যে যদি তুমি 0.3 ভোল্ট বা 0.5 ভোল্ট যদি দাও, তাইলে কিন্তু কারেন্ট ফ্লো হবে না। কারণ সিলিকনের জন্য ডিপ্লেশন লেয়ারের যে ভোল্টেজ আছে, সেটা কত? 0.7 ভোল্ট। তাহলে সিলিকনের জন্য তাহলে তোমার কতটুকু দেওয়া লাগবে? 0.7 থেকে একটু বেশি। 0.7 থেকে একটু বেশি যদি দাও, তাহলে এখানেও e টু দি পাওয়ার এক্স রেটে আমার কারেন্ট ফ্লো হবে। এগুলো কি? এগুলোরে বলবো হচ্ছে আমরা কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে এখানে, কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে জার্মেনিয়ামের জন্য কত? 0.3 থেকে একটু বেশি। সিলিকনের জন্য কত? 0.7 থেকে একটু বেশি। আর এখানে এই যে 0.3 থেকে একটু বেশি, ধরো 0.31, হ্যাঁ, ধরে নাও যে 0.31 ভোল্টেজ যদি সরবরাহ করি, এখানে একটা পয়েন্ট দিয়েই বুঝাই। তো ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটা কত? 0.31 ভোল্টেজ। আর এখানে ধরো মানে 0.31 না, আরো কম হইলে কিন্তু কারেন্ট ফ্লো শুরু হয়ে যায়। তো আমরা ধরো বললাম আর কি। আচ্ছা, এখানে ধরো আরেকটু ছোট বলি, ধরো 0.701 এত ভোল্ট আর কি। তো এত ভোল্ট দিলে ধরো সিলিকনের জন্য কারেন্ট ফ্লো স্টার্ট হয়। তো এই যে ভোল্টেজটা পাইলাম 0.31 বা 0.701, এই ভোল্টেজটাকে বলবো কি আমরা? নি ভোল্টেজ। নি ভোল্টেজ
নি ভোল্টেজ। তাহলে ডি ভোল্টেজ মানে কি? ফরওয়ার্ড বায়াসে, ফরওয়ার্ড বায়াসে সর্বনিম্ন, সর্বনিম্ন যেই বিভব পার্থক্যে যেই বিভব পার্থক্য সরবরাহ করলে কারেন্ট ফ্লো স্টার্ট হয়, কারেন্ট ফ্লো স্টার্ট হয়, ওই বিভব পার্থক্য আমরা বলবো কি? নি ভোল্টেজ। তো এখানে তোমার যেটা ফিগার দেওয়া আছে এটা কিন্তু শুধু সিলিকনের জন্য দিয়ে রাখছে, এই যে 0.7 থেকে একটু বেশি দিলে, আমি যে ভোল্টেজটা দিলে কারেন্ট ফ্লো স্টার্ট হয়, সেই ভোল্টেজটাকে বলি হচ্ছে আমরা নি ভোল্টেজ। তো এগুলো কিন্তু তোমার ক নাম্বারে কিন্তু আসে যে নি ভোল্টেজ কাকে বলে। তাহলে কি লিখবা? যে ফরওয়ার্ড বায়াসে থাকা অবস্থায় ডায়োডের, হ্যাঁ, ডিপ্লেশন লেয়ার থেকে, ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ থেকে অল্প একটু কম মানে অল্প একটু বেশি ভোল্টেজ দিলে কারেন্ট ফ্লো স্টার্ট হয়। তাহলে ওই ভোল্টেজকে আমরা বলবো হচ্ছে কি এখানে নি ভোল্টেজ। তো আশা করি এটা বুঝাইতে পারছি, ফরওয়ার্ড বায়াসের কাহিনী কিন্তু একটু পর্যন্ত। আচ্ছা, এবার আসি যে রিভার্সের মধ্যে। রিভার্সের মধ্যে আমরা কি দেখলাম? যে রিভার্সের মধ্যে এখানে কিন্তু কারেন্ট ফ্লো হয় না। তুমি এখানে যত ভোল্টেজ বাড়াও বাড়াও না কেন, তুমি ভোল্টেজটা যতই বাড়াইতে থাকো না কেন, ভোল্টেজ যত বাড়ানো গেল, তাহলে আস্তে আস্তে কাহিনী কি হবে একটু চিন্তা করতো। এখানে ধরো আমি আস্তে আস্তে বাহ্যিক ভোল্টেজটা বাড়াই দিচ্ছি। তো বাহ্যিক ভোল্টেজ যদি বাড়ায়, তাহলে এখানে আমার ইলেকট্রন গুলা তত তাড়াতাড়িতে মানে তত বেশি এনার্জিতে মুভমেন্ট করবে, তাড়াতাড়ি এখানে চলে আসবে, হোলগুলো তাড়াতাড়ি এখানে চলে আসবে। তো এই জায়গাতে যদি, এই জায়গাতে যদি আমি আস্তে আস্তে অনেক বেশি ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, রিভার্সের জন্য কথা বলতেছি, আস্তে আস্তে যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে আস্তে আস্তে কাহিনী কি হবে? ইলেকট্রন গুলো এখানে আস্তে আস্তে তাড়াতাড়ি সরে আসবে, হোল গুলো এখান দিয়ে তাড়াতাড়ি এখানে সরে আসবে। তাহলে ডিপ্লেশন লেয়ারটা কি আস্তে আস্তে বড় হইতেছে না? তাহলে মনে রাখবা, রিভার্স বায়াসের জন্য আমি এখানে যদি বেশি ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমি যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতাম তাহলে কারেন্ট ফ্লো হতো খুব সুন্দরভাবে, ই টু দি পাওয়ার এক্স রেটে কারেন্ট ফ্লো হতো। রিভার্সের ক্ষেত্রে আমি যদি বেশি ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? ডিপ্লেশন লেয়ার কিন্তু আস্তে আস্তে এখানে বড় হইতে থাকবে। ডিপ্লেশন লেয়ার যদি আস্তে আস্তে বড় হইতে থাকে, তাহলে তুমি চিন্তা করো, একটা পর্দা হিসেবে চিন্তা করো, এই পর্দা, একটা পর্দা বা যে কোনো একটা কিছু চিন্তা করো, একটা কাগজের পাতা তুমি দুই পাশ ধরে টানতেছো, এদিক দিয়ে টানতেছো এদিক দিয়েও টানতেছো, তাহলে এটা কি হবে? এটা কিন্তু ঠাস করে মাঝখান দিয়ে ছিঁড়া যাবে। তো ডিপ্লেশন লেয়ারটাও ঠিক সেম, আমি এখানে যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবো, ডিপ্লেশন লেয়ার কিন্তু একটা সময় হুট করে ছিঁড়ে যাবে। একটা সময় পর মানে ক্রমশ আস্তে আস্তে তো ভোল্টেজের ভ্যালু তুমি বাড়াইতেছো, হুট করে তো তুমি ভোল্টেজের ভ্যালু 1 থেকে 100 বানাইতে পারবা না। আস্তে আস্তে 1 থেকে 10, তারপর 20, এভাবে আস্তে আস্তে যাওয়া লাগবে। তো এরকম ক্রমাগত যদি তুমি বাড়াইতে থাকো, একটা সময় পর হুট করে কিন্তু আমার ডিপ্লেশন লেয়ার কিন্তু ফেটে যাবে, ডিপ্লেশন লেয়ারটা নিঃশেষ হয়ে যাবে। তো ডিপ্লেশন লেয়ার যদি নিঃশেষ হয়ে যায়, তাহলে কাহিনী কি হবে? ডিপ্লেশন লেয়ার মানে এখানে কিন্তু কারেন্ট ফ্লো হইতেছিল না ডিপ্লেশন লেয়ারটার জন্য। এখন তুমি ভোল্টেজ অত্যাধিক বাড়ানোর কারণে যদি ডিপ্লেশন লেয়ারটা যদি নাই থাকে, ডিপ্লেশন লেয়ার যদি একদম নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু অবাধে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ খুবই বেশি পরিমাণে কারেন্ট ফ্লো স্টার্ট হবে। তো এবার গ্রাফের মধ্যে আসি। গ্রাফের মধ্যে আমার পয়েন্টারটার দিকে খেয়াল করুন। এই যে রিভার্স বায়াসের জন্য, এটা হচ্ছে রিভার্স বায়াস আর বি, আর বি রিভার্স বায়াস। রিভার্স বায়াসের জন্য আমি আস্তে আস্তে ভোল্টেজ বাড়াই দিচ্ছি, আস্তে আস্তে ভোল্টেজ আমি বাড়াই দিচ্ছি। এই যে এদিক বরাবর হচ্ছে ভোল্টেজের ভ্যালু বাড়াই দিচ্ছি, নেগেটিভ সাইন ইগনোর করো। আস্তে আস্তে এদিক বরাবর আমি ভোল্টেজ বাড়াই দিচ্ছি, একটু বাড়াইলাম, কারেন্ট ফ্লো কিন্তু নাই। ধরো আমি কিছু ভ্যালু দিয়ে বুঝাই, ধরো এখানে 0.2 ভোল্ট আছে, ধরো 0.2 ভোল্ট কারেন্ট, কারেন্ট ফ্লো কিন্তু নাই। তারপর ধরো আস্তে আস্তে 0.8 ভোল্ট করলাম, তাও কারেন্ট ফ্লো নাই। তারপর ধরো হুট করে অনেকক্ষণ বাড়ানোর পর ধরো আমি এখানে 100 ভোল্ট করে দিচ্ছি। যখন আমি এরকম 100 ভোল্ট করে দিব, তখন আমি দেখতে পাবো, তো আমি কি বললাম এখানে, যে আস্তে আস্তে আমি যদি এইটার ভোল্টেজ যদি বাড়াইতে থাকি, বাহ্যিক ভোল্টেজটা যদি বাড়াইতে থাকি, তাহলে কাহিনী কি হবে? ডিপ্লেশন লেয়ার কিন্তু একটা সময় পর হুট করে ছিঁড়া যাবে। ডিপ্লেশন লেয়ার যদি নিঃশেষ হয়ে যায়, এখানে কিন্তু অবাধে কারেন্ট ফ্লো হতে থাকবে, মানে অনেক বেশিতে কারেন্ট ফ্লো হবে। তো এই যে আমি আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে ধরো 100-তে আনলাম, 100-তে আনার পর আমি কি দেখবো? ডিপ্লেশন লেয়ার হুট করে ছিঁড়ে গেছে। ডিপ্লেশন লেয়ার যদি ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আমার এখানে অবাধে কারেন্ট ফ্লো হবে। এই যে অবাধে কারেন্ট ফ্লো হইতেছে, এই যে নিচের দিকে কিন্তু কারেন্ট ফ্লো হবে, কারণ নেগেটিভ ভোল্টেজের জন্য কারেন্ট হবে। তো এই যে কারেন্ট ফ্লো হইতেছে, এটাকে আমরা বলবো যে রিভার্স সম্পৃক্ত কারেন্ট, রিভার্স স্যাচুরেটেড কারেন্ট, বা কি হলে কি স্যাচুরেটেড, স্যাচুরেটেড কারেন্ট, রিভার্স স্যাচুরেটেড কারেন্ট বা হচ্ছে রিভার্স সম্পৃক্ত কারেন্ট। তাহলে রিভার্স সম্পৃক্ত কারেন্ট কখন তৈরি হইতেছে? যখন আমি রিভার্স বায়াসে, যখন আস্তে আস্তে ভোল্টেজটা যখন বাড়াইতেছি, তখন কি হয়েছে? ডিপ্লেশন লেয়ার কিন্তু নিঃশেষ হয়ে গেছে। তো ডিপ্লেশন লেয়ার যদি নিঃশেষ হয়ে যায়, কারেন্ট কিন্তু আমার অবাধে ফ্লো হবে। আর ওই কারেন্টটাকে আমরা বলবো রিভার্স সম্পৃক্ত কারেন্ট বা রিভার্স স্যাচুরেটেড কারেন্ট। তো এই জিনিসটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি বাংলা ভাষায়। এই যে কই গেল এটা, এই যে এখানে এটা লিখে রাখছি, যে কি উচ্চমানের রিভার্স ভোল্টেজ, ভোল্টেজে ডিপ্লেশন লেয়ার পুরোপুরি নিঃশেষ হয়ে যায়, যার কারণে অনেক বেশি কারেন্ট ফ্লোতে ডায়োডটা নষ্ট হয়ে যায়। তাহলে রিভার্স স্যাচুরেশন, স্যাচুরেটেড কারেন্টের জন্য কিন্তু ডায়োডটা নষ্ট হয়ে যাবে, খুব বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হবে, যার কারণে আমার ডায়োড নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে আমার ওভারঅল গ্রাফটা। কিছু পরীক্ষা যদি আসে, এভাবে হচ্ছে সুন্দর করে আলোচনা করে দিবা। রিভার্স বা কি বলে ফরওয়ার্ড বায়াসের জন্য এরকম দুইটা দেখাই দিবা, আর রিভার্স বায়াসের জন্য এইভাবে দেখাই দিবা। তো এখন এই যে কত, মানে এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে কত ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমার রিভার্স স্যাচুরেটেড কারেন্ট আসবে। তো এটার জন্য আমাদের ইসাক স্যারের বইতে সুন্দর করে দেওয়া আছে, 100 থেকে 150 ভোল্ট যদি হয়, তো এই ভোল্টেজের মধ্যে আমার ইয়াটা চলে আসে আর কি, রিভার্স স্যাচুরেটেড কারেন্টটা চলে আসে। আর 100 থেকে 150 ভোল্ট, এটাকে আমরা বলি হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ।
মানে যেই ভোল্টেজে তোমার ডায়োডটা নষ্ট হয়ে যাবে, এখানে যে ভোল্টেজ সেটাকে আমরা বলি হচ্ছে ব্রেক ডাউন ভোল্টেজ। ব্রেক ডাউন ভোল্টেজ। আর ফরওয়ার্ড বায়াসের জন্য যেই ভোল্টেজে কারেন্ট চলা স্টার্ট হয়েছে সেটাকে বলি হচ্ছে আমরা নি ভোল্টেজ। আর রিভার্স বায়াসের জন্য যেই ভোল্টেজে ডিপ্লেশন লেয়ার নষ্ট হয়ে গেছে এবং ডায়োডও নষ্ট হয়ে গেছে, রিভার্স স্যাচুরেটেড কারেন্ট শুরু হয়েছে, ওই ভোল্টেজটাকে বলি হচ্ছে আমরা ব্রেক ডাউন ভোল্টেজ। আর এই ব্রেক ডাউন ভোল্টেজের রেঞ্জটা কত হয়? 100 ভোল্ট থেকে 150 ভোল্টের মধ্যে হয় আর কি, ইসাক স্যারের বই অনুযায়ী। তো এগুলো বিভিন্ন বই দেখবা, একটু ডিজিটের 19-20 থাকতে পারে। তো ইসাক স্যারের বইটা ফলো করে আর কি ভালো, যে ব্রেক ডাউন ভোল্টেজের ভ্যালু 100 থেকে 150 ভোল্ট। এবার দেখো সবাই বুঝছো কিনা। আর রেজওয়ান বলো কি বলতে চাও। আচ্ছা ভাইয়া, এই যে যখন ডিপ্লেশন লেয়ারটা নষ্ট হয়ে যাবে, তখন তো আপনার অতিরিক্ত মাত্রায় যে কারেন্ট ফ্লো হবে না? তো এটা কি আপনার এই যে তখন সুপার কন্ডাক্টরে পরিণত হবে নাকি? না না, সুপার কন্ডাক্টর না, অতিরিক্ত কারেন্ট যদি ফ্লো হয় তাহলে ডায়োডের তার নষ্ট হয়ে যাবে, এটা ডায়োডটাই নষ্ট হয়ে যাবে। এই যে এখানে তো লেখাই আছে যে অনেক বেশি কারেন্ট হচ্ছে তোমার ডায়োডটাই নষ্ট হয়ে যাবে, এটা আর কোনো কন্ডাক্টরই হবে না, ডায়োড নষ্ট হয়ে যাবে এটা। তার মানে এটা কি তড়িৎ প্রবাহিত হবে না ভিতর থেকে? না না, তোমার ডায়োড যদি নষ্ট হয়ে যায় তাহলে তড়িৎ প্রবাহ কেমনে হবে? জি ভাই, বুঝছি। আচ্ছা, আর বাকিদের কারো কোনো ভাইয়া কোশ্চেন? ভাইয়া এই যে ব্রেকডাউন ভোল্টেজের পরে কি আর কারেন্ট ফ্লো হবে না? না না, মানে হুট করে তো অনেক বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হবে, মানে ধরো একসাথে ধরো তোমার 100 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইতেছে। 100 এম্পিয়ার কারেন্ট ফ্লোটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী, মানে ওটুক সময়ের মধ্যে ডায়োড অলরেডি নষ্ট হয়ে যাবে। তো ডায়োড যদি নষ্ট হয়ে যায় এরপর তো আর কারেন্ট ফ্লো তো থাকবেই না। ও আচ্ছা, জি, মানে নষ্ট হওয়ার পরে আর কোনো কারেন্ট থাকবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ধরো এখানে এসে যদি কারেন্ট ফ্লো বুঝতে বন্ধ হয়ে যায় পেরেছি। তাহলে বুঝবো এখানে এসে নষ্ট হয়ে গেছে। মানে এই এই যে টাইম রেঞ্জটা এটা খুবই স্বল্প একটা টাইম, কয়েক মিলি সেকেন্ড। জি, তাহলে গ্রাফটা ওইখানে শেষ হয়ে যাবে, তাই তো? আর হ্যাঁ হ্যাঁ, গ্রাফ আগাবে না। গ্রাফটা যেখানে শেষ হয়ে যাবে ওইখানে বুঝবো হচ্ছে তোমার ডায়োডটা নষ্ট হয়ে গেছে। জি ভাই, ঠিক আছে দেখো বোঝা তাহলে। গেছে কিনা। আচ্ছা, বোঝা গেলে তাহলে আজকে একটু বুঝছি পর্যন্ত ভাই। রাখি। চিল্লাইতে চিল্লাইতে মনে হয় গলা ফাটে গেছে। আচ্ছা তাহলে আজকে একটু জি পর্যন্ত ভাই, রাখি। মাথা। তো এগুলো আরেকটু দেখো, যে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে রেকর্ডিংস তো আছেই, রেকর্ডিংসটা আরেকবার দেখে নিও, তাহলে হয়ে যাবে। তাহলে আজকে একটু জি ভাইয়া ভাই, পর্যন্ত একটা রাখি। কোশ্চেন। ভাইয়া হ্যাঁ এই হ্যাঁ, কি চ্যাপ্টার কোশ্চেন? শেষ হতে কয়টা ক্লাস লাগবে? এই যে গ্রাফটাতে, কয়টা ক্লাস? গ্রাফের ওই যে চারটা। কোশ্চেন। চারটার মতো। হ্যাঁ, গ্রাফ থেকে কি কোশ্চেন? ভাইয়া, 4টা ক্লাস, 4টা ক্লাস কবে কবে এই যে নেবেন ভাইয়া? পরীক্ষা তো শুরু হয়ে যাবে। আচ্ছা দেখি যে পরীক্ষার আগেই শেষ করে দেওয়ার ট্রাই করবো, দেখি। হ্যাঁ, কি আচ্ছা ভাইয়া, কোশ্চেন যে বলো। কোশ্চেন ছিল আপনার গ্রাফের পিক পয়েন্টটা কোন জায়গায়, মানে হাইয়েস্ট যখন থাকবে ওটা কখন থাকবে? না না, এখানে তো তুমি হাইয়েস্ট পয়েন্ট তো পাইবা না, মানে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে তোমার এখানে তুমি ভোল্টেজ যত বাড়াবে কারেন্টও কিন্তু এক্সপোনেনশিয়াল হারে বাড়তে থাকবে। এখন তোমার গ্রাফের পিক পয়েন্ট এটা ডিপেন্ড করবে তোমার ভোল্টেজের উপর, তুমি কত বেশি ভোল্টেজ দিতেছো। ভোল্টেজ যত বেশি হবে এটা এটা কিন্তু তুমি পিক পয়েন্ট পাইবে না। তুমি পিক পয়েন্ট কোন গ্রাফের জন্য পাও? যে গ্রাফের হচ্ছে তোমার এরকম একটা মানে একদম ঢাল থাকে যেখানে এসে ঢালটা জিরো হয়, এটার জন্য তুমি পিক পয়েন্ট পাও। এখন ই টু দি পাওয়ার এক্স এর জন্য তুমি পিক পয়েন্ট পাইবে না, এটা আস্তে উপরের দিকে তো উঠতেই থাকবে এটা। বুঝছো কিনা? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা তাহলে হচ্ছে আমরা একটু পর্যন্ত রাখি, দেখা হবে নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাইয়া।